Hello everyone, my name is Anaf. I'm your IELTS instructor from QED IELTS. আজকে আমি নিয়ে এসেছি এমন একটা সিক্রেট যা বড় বড় ইনস্টিটিউটগুলো, কোচিং সেন্টারগুলো আর বড় যে ইউটিউব চ্যানেল আছে, কোনো ইউটিউব চ্যানেলে আপনি খুঁজে পাবেন না। তারা আপনাদের কাছ থেকে এই সিক্রেটটা লুকায় রাখে। এই ভিডিওটা যারা মনে করেন যে বারবার মক টেস্ট দিতেছেন 6.5, 6 এরকম করে তুলতেছেন, তার উপরে যাইতেই পারতেছেন না, তাদের জন্য এই ভিডিওটা। এই সিক্রেটটা ফলো করে আমি নিজে 8.5 পাইছি। আমার শত শত স্টুডেন্ট 6, 7, 7.5, 8 জাস্ট জাম্প করছে, 1 পয়েন্ট 2 পয়েন্ট করে একবার ডাইরেক্ট জাম্প করছে। তো আপনারাও চেষ্টা করবেন এই সিক্রেটটা পুরোপুরি বোঝার জন্য। শুধু এটা নয়, ভিডিও শেষে আপনাদের জন্য রয়েছে একটা স্পেশাল গিফট। তো অবশ্যই সিক্রেটটা পুরোপুরি বোঝার জন্য ভিডিওটা একটু লম্বা হলেও পুরো ভিডিওটা দেখবেন, আর শেষের পর্যন্ত ওয়েট করলে অবশ্যই এই সিক্রেটটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। চলুন আমরা ভিডিওটা শুরু করি। পার্ট 1, কোচিং সেন্টার কি বলে না। ঠিক আছে, আপনারা আইএলটিএসের জন্য কত ধরনের কোচিং সেন্টার জয়েন করতেছেন, তো দেখবেন যে ওই তো কোচিং সেন্টারে এখন আসলে অভাব নেই, কিন্তু সবাই একটা ডিফারেন্টভাবে পড়ায়, সবার একটা ডিফারেন্টভাবে পড়ানোর রুল আছে, কিছু সেট আছে। দেখবেন সবার রুটিন ডিফারেন্ট, আপনার সাথে না মিলতে পারে। তা বাদেও কি প্রথমে বুঝে নেই কোচিং সেন্টারগুলো আসলে কি বলে। হ্যাঁ, কোচিং সেন্টারগুলো সব কয়টা আসলে কি বলে। তারা বলে আমাদের ক্লাসে এলেই 7 গ্যারান্টি, ঠিক আছে, 7+ গ্যারান্টি। আমাদের ক্লাসে আসলেই 7+ গ্যারান্টি। স্পেশাল মেটেরিয়াল, ডেইলি প্র্যাকটিস, গ্রামার মাস্টার করো। কিন্তু তারা কখনো বলে না কেন হাজার হাজার ছেলে মেয়ে কোচিং করেও 6.5-এ আটকে যায়। ঠিক আছে, আপনাদের কিন্তু বলা হয় না যে হাজার হাজার যে ছেলে মেয়েগুলো কোচিং করতেছে কিন্তু তাও তারা 6.5-এর উপরে উঠতে পারতেছেন না। আপনি দেখবেন যে আপনাদের কোনো কাজিন বা ফ্যামিলি মেম্বার বা কেউ যদি এই ধরনের কোনো কোচিংয়ে মনে করেন যে মক টেস্ট দিতেছে বা পরীক্ষা দিতেছে, ওদের রেজাল্ট দেখলে আপনি বুঝবেন যে সেরকম কিন্তু ইমপ্রুভ করতেছে না। শুধু আপনাদের বলবে যে সে 7+ গ্যারান্টি যদি ক্লাসে আসে। তা আমাদের স্পেশাল মেটেরিয়াল, ডেইলি প্র্যাকটিস, গ্রামার মাস্টার করো। হ্যাঁ, এগুলো তো রেগুলার, এগুলো তো আমরা রেগুলার বেসিসে করে আসতেছি। আমাদের স্কুলের থেকে এগুলো শেখানো হইতেছে, কলেজে ওঠার পরেও আমাদের শেখানো হইতেছে। তা আমাদের আপনি নিজেও এগুলো করতেছেন। হ্যাঁ, তো কোচিং সেন্টারে যে এই স্পেশাল জিনিস কিন্তু কিছু দেখানো হইতেছে না। আমরা যেভাবে আপনাদের সিক্রেটগুলো বলি, যেভাবে আপনাদের শর্টকাটগুলো বলি, যেগুলো ফলো করলে দেখবেন যে আপনার ব্যান্স করে এমনিতেই জাম দিতেছে, তো এই সিক্রেটগুলো কিন্তু কোচিং সেন্টার আপনাদের সাথে শেয়ার করে না, কিন্তু আমরা করব। আসলে সত্যটা হলো আইএলটিএস একটা ইংরেজি টেস্ট নয়। ঠিক আছে, আইএলটিএস একটা ইংরেজি টেস্ট না, আইএলটিএস একটা এক্সাম, যে এক্সামে কিছু রুল আছে, আর ওই রুলগুলো ফলো করে আপনারা যদি আনসার করেন তাহলে ব্যান্স স্কোর বেশি আসবে। এটা একটা কমিউনিকেশন প্লাস টেস্ট স্ট্র্যাটেজি, কমিউনিকেশন প্লাস টেস্ট স্ট্র্যাটেজি। ঠিক আছে, আইএলটিএস হচ্ছে কমিউনিকেশন। ঠিক আছে, কিভাবে আপনি কথোপকথনের মাধ্যমে আপনার সব প্রবলেম সলভ করতে পারতেছেন স্পিকিং টেস্টের জন্য। আর টেস্ট স্ট্র্যাটেজি, রিডিংয়ের জন্য যে আপনার স্কিমিং আর স্ক্যানিং করা লাগতেছে, তা আবার লিসেনিংয়ের জন্য যে আপনার কিউগুলো বোঝা লাগতেছে, প্রিডিক্ট করা লাগতেছে। হ্যাঁ, আপনার রিডিংয়ের জন্য যে হেডিং বের করা লাগতেছে, এগুলোর জন্য কিছু স্পেশাল স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ, এর জন্য টেস্ট স্ট্র্যাটেজি। হ্যাঁ, পরীক্ষাটা আপনার মেনটেন করতে হবে। এটা কিন্তু ইংলিশের এক্সাম না, ঠিক আছে, এটা একটা পরীক্ষা। তো ওই অনুযায়ী আমাদের আগানো উচিত। আপনার ইংরেজি যদি মাঝারি হয়, হ্যাঁ, আপনার ইংরেজি যদি মাঝারি হয় কিন্তু আপনি যদি পরীক্ষকের মাথার ভিতরটা বুঝতে পারেন, তাহলে আপনি অনেক এগিয়ে যাবেন। ঠিক আছে, আপনি যদি নিজে মনে করেন ইংলিশ এরকম একটা পারেন না, ইংলিশে একটু গড়বড়ই হয়, কিন্তু আপনি যদি এক্সামিনার অনুযায়ী আনসার দেন তাহলে দেখবেন যে এমনি এমনি স্কোর বাইরে যেতেছে, তাই না? এক্সামিনার কী কী এক্সপেক্ট করে, হ্যাঁ, আপনার যদি মিমিক্রি মেথডে আপনি এক্সামিনারের মাথার ভিতরটা একটু সুন্দরভাবে বুঝতে পারেন যে এক্সামিনার কী চাইতেছে, তাহলে কি ইংলিশে এরকম বোঝার দরকার আছে? ইংলিশে এরকম বোঝার দরকার নাই। আপনি খালি খেয়াল করবেন যে কী আনসার দিতেছেন, এটা খালি একটু খেয়াল করবেন। ফ্লুয়েন্ট হইতেছে নাকি, ও সুন্দরভাবে কমিউনিকেট করতে পারতেছেন নাকি, এগুলো খালি একটু মেনটেন করবেন। কোচিং সেন্টার এটা বলে না, কারণ যদি আপনি এটা জেনে চান তাহলে আপনি 3 থেকে 4 মাসের প্রিপারেশন শেষ করে ফেলবেন। ঠিক আছে, কোচিং সেন্টার আপনাদের এটা বলে না, কারণ আপনারা 3 থেকে 4 মাসের মধ্যে নিজে নিজেই সব
করে ফেলবেন, মানে হচ্ছে বুঝে ফেলবেন। হ্যাঁ, এখন আপনি দেখেন, আমি আপনাদের বলবো যে হচ্ছে আপনারা অনেকে সিএসসি, বিবিএ, তারপর বিভিন্ন ধরনের ডিগ্রি পড়তেছেন, এগুলো অবশ্যই অনলাইনে অ্যাভেলেবল, কিন্তু এগুলো যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো, হ্যাঁ, এগুলো আপনাদের একটু বুঝে শুনে তারপর পড়া লাগে। আপনার যদি এসব বুঝে শুনে পড়ে আপনি যদি পরীক্ষার হলে যে পরীক্ষা দেন, যখন আপনি ইউনিভার্সিটির জন্য দিতেছেন, তখন দেখবেন যে আপনাদের রেজাল্ট ভালো আসতেছে। হ্যাঁ, আপনারা যদি হচ্ছে কিছু না শিখে যদি পরীক্ষাগুলো যদি দেন অমনে, তাহলে দেখবেন যে হচ্ছে রেজাল্টগুলো ভালো আসতেছে, কিন্তু শিখতেছেন না কিছুই। তার মধ্যে আপনি যদি এই 3 থেকে 4 মাস, হ্যাঁ, ওই পরীক্ষাগুলো যদি হচ্ছে আপনি দিলেন না, কিন্তু একবার সুন্দরভাবে বুঝে কাজ করতে পারতেছেন, সব বুঝতে পারতেছেন, আপনার ভ্যালুটা আরও বেশি না? তো আইএলটিএসও সেম, ঠিক আছে? আপনি পরীক্ষাটা খালি দিবেন, পরীক্ষাটা দেওয়ার মাঝখানে আপনি 3 থেকে 4 মাসের মধ্যেই নিজে প্রিপারেশন শেষ করে ফেলতে পারবেন। হ্যাঁ, এই কোচিং সেন্টারগুলো আপনাদের এটা বলে না যাতে আপনারা কোচিং সেন্টার আরও লম্বা সময় থাকেন। তাদের ব্যবসা চলবে না, যেটা বললাম, তাদের ব্যবসা চলবে না। যদি আপনি 3 থেকে 4 মাসে নিজেই সব শিখে ফেলতে পারেন, তাহলে অবশ্যই তাদের ব্যবসা চলবে না। তা আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে, সবাই জাস্ট নিজে সেলফ স্টাডি করার জন্য। হ্যাঁ, যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো, আমাদের ভিডিও দেখবেন, এগুলো সব ফ্রি মেটেরিয়াল, কোনো কিছু পেইড না। তো এগুলো আপনারা বারবার দেখতে থাকবেন। হ্যাঁ, আমাদের ভিডিও না দেখলেও বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, এগুলোর ভিডিওগুলো দেখবেন। ওইগুলো দেখার পরে আবার এখানে ফেরত এসে জাস্ট টিপসগুলো দেখবেন, ঠিক আছে? টিপসগুলো যদি ফলো করেন, তাহলে আপনাদের ইংলিশ সেরকম ভালো হওয়া লাগবে না। জাস্ট এক্সামিনার কী চাইতেছে এটা বুঝে আপনারা আনসার করবেন, আর দেখবেন যে রেজাল্টটা ভালো আসতেছে। পার্ট 2 কি? সিক্রেট রিভিউ। তাহলে আসলে সিক্রেটটা কি? সিক্রেট হলো দ্য সেলফ ফিডব্যাক লুপ, ঠিক আছে? সিক্রেট হলো দ্য সেলফ ফিডব্যাক লুপ, যে নিজেকে আপনি ফিডব্যাক দিতেছেন, এই লুপটা। আর ব্যান্ড ডিসক্রিপ্টর মাস্টারি। ব্যান্ড ডিসক্রিপ্টর কি? ব্যান্ড ডিসক্রিপ্টর হচ্ছে এক্সামিনার আপনার কাছ থেকে কী এক্সপেক্ট করতেছে, এটা একটা ডিসক্রিপশনওয়ালা কাগজ দেওয়া থাকবে আপনাকে যখন আপনি আইএলটিএসের জন্য রেজিস্টার করবেন। এটা যদি আপনাকে না দেওয়া থাকে, আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ওখানে লেখা থাকবে যে কী করলে আপনি 7.5 পাবেন, কী করলে আপনি 7 পাবেন, কী করলে আপনি 1 পাবেন, কী করলে আপনি 2 পাবেন, এমনি করে 9, 1 to 9 আপনাদের দেওয়া আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে সব মডিউলের জন্য আলাদা আলাদা করে দেওয়া থাকে। তো ওইগুলো যদি আপনারা একটু দেখেন, একটু যদি মাথার মধ্যে নিয়ে নেন, তখন আপনারা দেখবেন যে এমনি এমনি সব বুঝে যেতেছেন। হ্যাঁ, আর আপনাদের যে প্রবলেমগুলো, এই সেলফ ফিডব্যাক লুপটা যদি ফলো করেন, তাহলে দেখবেন যে আপনাদের যে ভুলগুলো হইতেছে, একবার ভুল হইলো লিখে রাখলেন, পরের বার যখন প্র্যাকটিস করবেন তখন ওই ভুলটা আর হবে না। যদি ওই ভুলটা না হয়, নতুন কোনো ভুল হয়, তো ওইটাও লিখে রাখবেন, আবার প্র্যাকটিস করবেন, দেখবেন যে ওই ভুলটা আর হইতেছে না। হ্যাঁ, মানুষ মানেই ভুল, মানুষ ভুল করবে, কিন্তু প্র্যাকটিস করতে 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 দেখবেন যে এই ভুলগুলো আর হইতেছে না, আরও স্মুথ হবে, আরও সুন্দরভাবে লেখা হবে, আরও সুন্দরভাবে আগানো হবে। তা আপনার চেষ্টা করবেন ওই একই কাজটা করার জন্য, অর্থাৎ নিজেকে নিজে পরীক্ষক বানিয়ে ফেলা, ঠিক আছে? নিজেকে পরীক্ষক বানায় ফেলা। আপনি যদি নিজে এক্সামিনার হয়ে যান, তাহলে দেখবেন যে পরীক্ষা দিতে আপনার কোনো প্রবলেম হইতেছে না। আপনি জানেন যে এক্সামিনার কী চাইতেছে, আপনি জানেন যে এক্সামিনার আপনার কাছে কী এক্সপেক্ট করতেছে, আপনি কী করলে এক্সামিনার আপনাকে ভালো একটা স্কোর দিবে। তো এটা একটু নোটিস করবেন। যতক্ষণ না আপনি নিজে আপনার উত্তর দেখে বলতে পারবেন যে এটা 7.5 এর উপযুক্ত কিনা, কোনো জায়গায় কমতি আছে, ততক্ষণ আপনি আসলেই প্রিপেয়ার্ড হচ্ছেন না, ঠিক আছে? আপনি যদি দেখে না বলতে পারেন যে এটা 7.5-এর উপযোগী নাকি এটা 6 পাবে, নাকি এটা 6.5 পাবে, এটা যতক্ষণ পর্যন্ত না বলতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি উপযোগী না, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আপনি আসলে বুঝেন নাই যে ব্যান্ড ডিসক্রিপ্টরটা আপনি সুন্দরভাবে মাস্টারি করতে পারেন নাই। তো চেষ্টা করবেন ওটা জাস্ট বুঝে, আপনি যখন হচ্ছে কোনো পরীক্ষা দিতেছেন, বা কোনো রাইটিং টেস্ট বা রিডিং টেস্ট বা স্পিকিং টেস্ট দিতেছেন, এগুলো বুঝতে পারতেছেন নাকি, যে এক্সামিনার যেটা চাই ওইটা আপনি প্রোভাইড করতে পারতেছেন নাকি। কোচিংয়ে আপনাকে শুধু প্র্যাকটিস করানো হয়, ঠিক আছে? কোচিংয়ে খালি আপনাকে প্র্যাকটিস করানো হয়, কিন্তু কিভাবে নিজের ভুল ধরতে হয় সেটা শেখানো হয় না। কিভাবে আপনি আপনার নিজের ভুল ধরবেন এটা কিন্তু শেখানো হয় না। এটা যদি শেখানো হইতো, তাহলে কোচিংয়ের ব্যবসাটা থাকতো না, ঠিক আছে? এই সিক্রেটের নাম আমি দিয়েছি এক্সামিনার ব্রেইন মেথড, ঠিক আছে?
এক্সামিনার ব্রেইন মেথড হচ্ছে আপনি নিজে এক্সামিনার মাইন্ডসেটটা নেবেন, এরপর আপনি আপনার নিজেকে জাজ করবেন যে আপনি ঠিক লিখতেছেন নাকি আপনার ভুল লিখতেছেন নাকি, ওইটার বেসিসে আপনি আপনার নিজেকে জাজ করবেন আর আগায় যাবেন। পার্ট 3, এক্সামিনার ব্রেইন মেথড, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। স্পিকিংয়ের জন্য 4 মিনিট। স্পিকিংয়ে পরীক্ষক সবচেয়ে বেশি দেখেন ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। স্পিকিংয়ে দেখবেন যে 4 মিনিটে জাস্ট পরীক্ষক মানে এক্সামিনার দেখতে চাবে ফ্লুয়েন্সি আর কোহেরেন্স, ঠিক আছে? আপনি সুন্দরভাবে বলতে পারতেছেন নাকি, আর ইউ ফ্লুয়েন্ট, আর ইউ কোহেরেন্ট, ঠিক আছে? একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্স লাগাইতে পারতেছেন নাকি, কথা বললেও এটা স্মুথ হইতেছে নাকি। হ্যাঁ, সিক্রেট টিপটা কি, প্রতিদিন 15 মিনিট শ্যাডোয়িং করুন, বিবিসি বা টেড টক শুনে একই সাথে বলুন, ঠিক আছে? অ্যাটলিস্ট 15 মিনিট শ্যাডো করবেন, বিবিসি বা টেড টক দেখবেন, 15 মিনিটে যা বলতেছে সাবটাইটেল দেখে জাস্ট রিডিং পড়বেন, জোরে জোরে রিডিং পড়বেন, জড়তাটা কাটায় যাবে, শ্যাডোয়িংটা দেখবেন ভালো হইতেছে আস্তে আস্তে। আপনি দেখবেন যে সে যেমনি টিভিতে কথা বলতেছে, যেমনি আপনাদের সে কম্পিউটারে কথা বলতেছে, যেমনি আপনাদের ইউটিউবে কথা বলতেছে, যেমনি আপনাদের মুভিতে কথা বলতেছে, অমনি করে আপনিও দেখবেন যে কথা বলতেছেন। তো সবসময় শ্যাডোয়িংয়ের প্র্যাকটিসটা করতে থাকবেন আর দেখবেন যে আপনাদের স্মুথ হয়ে গেছে। শ্যাডোয়িং করতে করতে আপনাদের এমনিতে রেকর্ডিং শুনবেন, রেকর্ডিং শুনে তারপর দেখবেন যে ও আচ্ছা ঠিক আছে, এই ভুলগুলো আমি করতেছি, বা এক্সামিনার আমাকে এইটার জন্য ব্যান্ড কমায় দিবে, এটা আপনার বুঝতে হবে। এটা বোঝার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে কোন কোন জায়গায় ঠিক করা লাগবে। ওই তো, তারপর নিজের কথা রেকর্ড করে প্রশ্ন করুন, আমি কি হেজিটেট করছি? কেমনে বুঝবেন? আমি কি আটকে আটকে কথা বলতেছি, আমি কি তোতলাইতেছি, বা আমি কি হ্যাভ, লাইক, দ্য, এই ধরনের জিনিসপত্রকে আমি বারবার ইউজ করতেছি? আমি কি আইডিয়া ডেভেলপ করতে পারছি নাকি শুধু শব্দ বলছি? আমি কি আইডিয়া ডেভেলপ করে সুন্দরভাবে গোছায় কথা বলতে পারতেছি নাকি এমনি ওয়ার্ড বলতেছি জাস্ট ফর দ্য সেক অফ ইট? হ্যাঁ, জাস্ট মনে করেন যে কথাটা বাড়ানোর জন্য আমি খালি শব্দ বলতেছি বারবার, এটা একটু খেয়াল করবেন। লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করছি কি না, মোর ওভার, লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতেছে কি না, ঠিক আছে? লিঙ্কিং ওয়ার্ডস কী হইতে পারে, তো মোর ওভার, অন দ্য আদার হ্যান্ড, অ্যাজ এ রেজাল্ট ইত্যাদি, ঠিক আছে? এই যে অন দ্য আদার হ্যান্ড, অ্যাজ এ রেজাল্ট, মোর ওভার, হ্যাঁ, এটা বাদে আরও অনেক আছে। প্রথমে যদি আপনি থো ইউজ করেন, তো এইরকম করে জাস্ট লিঙ্কিং ওয়ার্ডগুলো ইউজ করে আপনি কথা বলতে পারতেছেন নাকি, হ্যাঁ, এগুলো জাস্ট একটু দেখবেন। আমার ফর্মুলাটা যদি ফলো করেন, পার্ট 2 কিউ কার্ডে 1 মিনিটের মধ্যে 3টা আইডিয়া প্লাস 2টা উদাহরণ প্লাস একটা পার্সোনাল ফিলিং দিতে হবে, ঠিক আছে? 2টা কিউ কার্ডে আপনি চেষ্টা করবেন 1 মিনিটের মধ্যে 3টা আইডিয়া, ঠিক আছে? 3টা আইডিয়া বাই করবেন, কাগজে লিখবেন, 3টা আইডিয়া বাই করবেন, 2টা উদাহরণ, একটা পার্সোনাল ফিলিং দিতে হবে, ঠিক আছে? আপনি 2টা কিউ কার্ডের 3টা আইডিয়া, 2টা উদাহরণ, একটা পার্সোনাল ফিলিং দিবেন 1 মিনিটের মধ্যে, ঠিক আছে? এরকম করতে করতে আপনার দেখবেন যে স্মুথ হয়ে গেছে। কারণ পরীক্ষার হলে যাবে তখন আপনি কিউ কার্ডে কোয়েশ্চেন করবে, আপনার হয়তো কাগজটা দিবে, তখন আপনি সুন্দর করে লিখে ফেলতে পারবেন সব আইডিয়া, ফর্মুলেট করে ফেলবেন আইডিয়াগুলো, তারপর দেখবেন যে মুখের থেকে এমনি এমনি কথা বাইরেতেছে, কথা আর থামে না, ঠিক আছে? তা আপনিও চেষ্টা করবেন ওই জিনিসটা করে, জাস্ট কথা বলতে থাকবেন, থামবেন না, ঠিক আছে? এটাই। রাইটিং টাস্ক 2 এর জন্য 5 মিনিট, ঠিক আছে? রাইটিং টাস্ক 2 এর জন্য 5 মিনিট। টাস্ক 2 এর সবচেয়ে বড় সিক্রেট হলো পজিশন প্লাস এক্সটেনশন প্লাস এক্সাম্পল প্লাস লিঙ্ক, স্ট্রাকচারটা। টাস্ক 2 এর জন্য রাইটিংয়ে যে স্ট্রাকচারটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার পজিশনটা, এক্সটেনশনটা ঠিকভাবে লিঙ্ক হইতেছে নাকি, আপনার এক্সাম্পলটা, তারপর পুরো লিঙ্কিং প্রসেসটা সব ঠিক আছে নাকি। অনেকে শুধু আইডিয়া লেখে, কিন্তু পরীক্ষক চান আপনি কিভাবে আপনি আইডিয়াটা ব্যাখ্যা করছেন, ঠিক আছে? অনেকে এমনি আইডিয়াটা আর এক্সপ্লেইন করে, হ্যাঁ, কিন্তু পরীক্ষক চান যে আপনি আইডিয়াটা কীভাবে বুঝতেছেন, কেন হইতেছে, আপনি ব্যাখ্যা করতে পারতেছেন নাকি। তো এটা একটু সুন্দরভাবে করার চেষ্টা করবেন। উদাহরণের মধ্যে কি, টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড আওয়ার লাইফস, ঠিক আছে?
টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড আওয়ার লাইফস, তো এই উদাহরণটা যদি আপনারা রাইটিংয়ের জন্য লেখেন, হ্যাঁ, অনেকে দেখবেন যে আইডিয়া দিতেছে, ইয়েস টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড আওয়ার লাইফস because of technology we're talking to other people around the world, we're linking with other people, where the medicine has advanced, now we have AI that generates art, which is really a bad idea, but with the technology has improved our lives. এটা কি আসলে মানে কোনো অপিনিয়ন দিল বা কিছু করলে এমনি খালি বললো আচ্ছা ঠিক আছে টেকনোলজি ইমপ্রুভ করছে, এন্ড আমরা চেষ্টা করি পজিশন এক্সটেনশনের এক্সাম্পল দিয়ে, ঠিক আছে, পজিশনটা প্রথমে অ্যাড করি, technology has improved our lives in many significant ways, extension অ্যাড করি, ঠিক আছে, technology has improved our lives in many extensive ways, and not only that, they have also improved medical technology, like technology has improved medicine, they have improved the way that we live our lives, the way we transport, the way we globalize, এগুলা নিয়ে একটু বলবেন, তারপর আপনি এক্সাম্পল দিবেন, যে ফর এক্সাম্পল একটা স্টোরি বলবেন, ঠিক আছে, স্টোরির মধ্যে কী হইতে পারে, টেলিমেডিসিন নিয়ে যদি বলি যে হচ্ছে ফর এক্সাম্পল rural areas can now have the same doctors that people have in the urban areas without the significant delay of travel for doctors from one place to another. Doctors don't have to travel anymore. They can just call their patients and see what they're going through. হ্যাঁ, সিম্পল যে সিমটমগুলো যেগুলো দেখে বোঝা যায়, ডক্টর দেখে বুঝতে পারবে, ওগুলোর জন্য খালি একটা ভিডিও কল দরকার, হ্যাঁ, all they need is just one video call to see what's wrong with their patients. And that's how you can explain it. একটা এক্সাম্পল দিয়ে দিলাম, এখন আমরা লিঙ্ক করব কীভাবে, লিঙ্ক করার জন্য আপনারা দেখবেন যে with these significant advancements, doctors are linking with patients further. And not only that, the technology that we've been using have been very important in, like improving our lives. তো দেখবেন যে টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড আওয়ার লাইভস, আপনার পজিশনটা আপনি সুন্দর করে লিঙ্ক করে ফেলছেন, তো এমনি করে আপনি চেষ্টা করবেন যে পরে জাস্ট আগায় যেতে, হ্যাঁ, এটাই হলো, এটা লিখবেন না, ঠিক আছে, ওই তো যেটা বললাম ওইটা লিখবেন না, এখানে আমরা আরেকটা উদাহরণ দেখি, লিখবেন হচ্ছে while it is undeniable that technology has significantly improved the quality of life by providing instant access to information and healthcare, it has simultaneously created new challenges such as reduced face-to-face interaction, ঠিক আছে, such as reduced face-to-face interaction, ওই তো একটা চ্যালেঞ্জ নিয়ে বললো, ঠিক আছে, ওইটার বেসিসে দেখবেন ওই একটা লাইন একটা সিম্পলভাবে যে লিখছিলেন এখন কত কমপ্লেক্স হয়, কত সুন্দরভাবে লেখা হয়েছে, হ্যাঁ, পুরো এক্সপ্লেইন করে একটা চ্যালেঞ্জ দিয়ে লিখছে, তারপর সুন্দর করে একটা লিঙ্ক করে দিছে, প্রবলেমটার সাথে একটা লিঙ্ক করে দিছে, তো এই জিনিসটা আপনি চেষ্টা করবেন। এরপর উদাহরণ লিঙ্ক পরের প্যারাগ্রাফে, ঠিক আছে, লিঙ্ক পরের প্যারাগ্রাফে, লাইক এরপরের উদাহরণ লিঙ্ক হচ্ছে পরের প্যারাগ্রাফে, ঠিক আছে, পরের প্যারাগ্রাফে তারপর আগায় যাবেন, লিসেনিং অ্যান্ড রিডিং এর সিক্রেট, ঠিক আছে, 3 মিনিট, লিসেনিং আর রিডিং এর যে সিক্রেটটা, লিসেনিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় কাভিয়াট হচ্ছে লিসেনিং আপনি একবার খালি শুনতে পারবেন, এরপর ওইটার বেসিসে আপনার পুরো আনসারটা দেওয়া লাগবে, হ্যাঁ, রিডিংটা আপনার পুরা প্যাসেজটা পড়া লাগবে, বারবার পুরা প্যাসেজটা পড়া লাগবে, এরপর আপনি ওইটার বেসিসে দেখবেন যে ওইটা আনসার আপনি দিতে পারতেছেন নাকি। অনেকে কী করে রিডিংটা পুরোপুরি পড়ে, ঠিক আছে, পুরোপুরি পড়ার কি টাইম আছে, 2000 থেকে 3000 শব্দ থাকবে আপনার, 2000 থেকে 3000 শব্দের প্যাসেজ থাকবে আপনার, তো অবশ্যই রিডিং পড়া শেষ করা যাবে না, তো কি করবেন আপনি, লিসেনিংয়ে 8.5 পেতে হলে শুধু শোনা যাবে না, ঠিক আছে, প্রিডিকশন স্কিল লাগবে, আপনি যদি পুরা সময় মানে খালি শুনতে থাকেন তাহলে দেখবেন সাথে সাথে আপনি আনসার দিতে পারতেছেন না, আপনার প্রেডিকশন স্কিলটা থাকা লাগবে, শুনতে শুনতে বোঝা লাগবে যে কনভারসেশনটা কোথায় যাইতেছে, যখন আপনি লিসেন করতেছেন দুইজনের মাঝখানে যে কনভারসেশনটা হইতেছে কথাটা কোথায় আগাইতেছে, এটা কি ঝগড়ায় আগাইতেছে নাকি কমিউনিকেশন আগাইতেছে নাকি হেলদি কনভারসেশন আগাইতেছে নাকি থেরাপিস্টের কাছে যাওয়া লাগবে, সব আপনার একটা সিম্পল একটা প্রেডিকশন করা লাগবে, ওই অনুযায়ী আপনার আগাইতে হবে। প্রত্যেক প্রশ্নের আগে 5 সেকেন্ড সময় নিয়ে আন্দাজ করুন যে কী শুনতে হবে, ঠিক আছে, প্রত্যেক লিসেনিংয়ের আগে শোনার আগে আপনি প্রশ্নগুলো দেখবেন, এরপর আইডিয়া নেবেন
প্রিডিক্ট করবেন যে কোন দিকে জায়গাটা যাইতে পারে, কোন দিকে কনভারসেশনটা যাইতে পারে। রিডিংয়ের সবচেয়ে বড় সিক্রেট হলো স্কিমিং আর স্ক্যানিং, ঠিক আছে? স্কিমিং আর স্ক্যানিংটা খুবই ইম্পর্টেন্ট, যেটা বললাম অনেকে এই রিডিংটা পুরোপুরি পড়ে, এটা করলে হবে না। আপনার স্কিম করতে হবে, দেখতে হবে যে সে 1 নম্বরের কোশ্চেন এখানে আছে নাকি, 2 নম্বরের কোশ্চেন এখানে আছে নাকি, কিওয়ার্ড সিনোনিমের বেসিসে এগুলো বের করা লাগবে। এরপর ওই তো কিওয়ার্ড সিনোনিম মাস্টারি করা লাগবে। আপনি কিওয়ার্ড আর সিনোনিমগুলো নাই বুঝেন, তাহলে কীভাবে আপনি স্কিমিং স্ক্যানিং করবেন, তাই না? আপনি স্কিমিং করবেন, কোয়েশ্চেন স্ক্যানিং করবেন, রিডিং, কিন্তু স্ক্যানিং কিসের বেসিসে করবেন? কিওয়ার্ড আর সিনোনিম না? তো কিওয়ার্ডগুলো দেখবেন আর সিনোনিমগুলো দেখবেন। কিওয়ার্ড কী হইতে পারে? নাম হইতে পারে, নাম্বার হইতে পারে, লোকেশন হইতে পারে। আর সিনোনিম কি? সিনোনিম দেখবেন সত্য আমাদের যে একই ওয়ার্ড ডিফারেন্টভাবে লেখা থাকে, এরপর লোকজন বুঝতে পারে না। তো ওইটাই আপনি একটু খেয়াল করবেন যে আপনি বুঝতে পারতেছেন নাকি। তো সিনোনিম প্রত্যেক দিন অনেকগুলো করে দেখবেন, কিওয়ার্ড আপনি নোটিস করার চেষ্টা করবেন রিডিংয়ের মাধ্যমে, এমনি করে আগাইতে থাকবেন। লিসেনিং অ্যান্ড রিডিংয়ের সিক্রেট 3 মিনিট। লিসেনিংয়ে 8.5 পেতে হলে শুধু শোনা যাবে না, ঠিক আছে? প্রিডিকশন স্কিল লাগবে, এটসেট্রা। এটা তো মনে হয় মাত্র বললাম। দাঁড়ান নেক্সট স্লাইডে যাই। পার্ট 4, প্র্যাকটিক্যাল 30 দিনের অ্যাকশন প্ল্যান, ঠিক আছে? আপনার যে 30 দিনের প্র্যাকটিক্যাল অ্যাকশন প্ল্যানটা, এটা আমরা দেখি। প্রতিদিন যা করবেন, 25 মিনিট লিসেনিং, ঠিক আছে? 25 মিনিট লিসেনিং ক্যামব্রিজের যদি না হয়ে থাকে তাহলে আপনি ইউটিউব বা অন্য কোনো মাধ্যমের থেকে, কোনো ওয়েবসাইটের থেকে আপনি 25 মিনিট লিসেনিং প্র্যাকটিস করবেন। 35 মিনিট রিডিং প্র্যাকটিস করবেন, ঠিক আছে? 35 মিনিট জাস্ট রিডিং দেখবেন, রিডিং আপনি বুঝতেছেন নাকি, রিডিংয়ে কোনো প্রবলেম হইতেছে নাকি, কিওয়ার্ড খুঁজে পাইতেছেন নাকি, স্ক্যান করতে পারতেছেন নাকি, সিনোনিম পাইতেছেন নাকি, কোনো সিনোনিম বুঝতে পারতেছেন না নাকি, তো সব একটু বোঝার চেষ্টা করবেন। 20 মিনিট রাইটিংয়ে, হ্যাঁ, টাস্ক 2 এর জন্য। 20 মিনিট রাইটিংয়ে টাস্ক 2 এর জন্য। টাস্ক 2 এর জন্য যে প্রবলেমগুলো, ওগুলো একটু 20 মিনিট আপনি বাই করার চেষ্টা করবেন। সেলফ অ্যাসেসমেন্ট করবেন, নিজে আপনি বোঝার চেষ্টা করবেন যে এক্সামিনার যেটা চাইতেছে ওইটা আপনি লেখছেন নাকি। নিজে বুঝতে পারলে এক্সামিনার আপনি ওই তো মানে যখন পরীক্ষা দিবেন তখন এক্সামিনার এসে বুঝতে পারবে, আচ্ছা ঠিক আছে, ছেলে বা মেয়েটা জানে যে হচ্ছে কী নিয়ে লিখছে, কী নিয়ে কথা বলতেছে। 15 মিনিট স্পিকিং, ঠিক আছে? 15 মিনিট খালি স্পিকিংয়ের জন্য। রেকর্ড করে শোনা। স্পিকিংয়েরটা একটু কমপ্লিকেটেড, আমি বলবো সবসময় রেকর্ড কইরা তারপর নিজেরটা যা শুনতে থাকবেন। কোথায় হেজিটেট করতেছেন, কোথায় আটকাইতেছেন, কোন জায়গাটা আপনি বলতে পারতেছেন না, কোন ওয়ার্ড আপনি বারবার ইউজ করতেছেন, এগুলো বুঝার পরে আপনি নোট করবেন। এরপর ওগুলো বারবার জাস্ট প্র্যাকটিস করতে থাকবেন, আর দেখবেন যে যেসব সমস্যা হইতেছে ওগুলো আপনি বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 10 মিনিট ভোক্যাবুলারি, ঠিক আছে? 10 মিনিট আপনি ভোক্যাবুলারি প্র্যাকটিস করবেন, যে আপনার ওয়ার্ড লিমিটটা কীরকম, আপনি সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারতেছেন নাকি, আপনার ওয়ার্ডে কোনো প্রবলেম হইতেছে নাকি। কনটেক্সটে শেখা, শুধু মুখস্থ নয়, ঠিক আছে? ভোক্যাবুলারিটা বুঝার সাথে সাথে আপনি কনটেক্সট বুঝতে পারতেছেন নাকি, হ্যাঁ? কনটেক্সটটা বুঝে আপনি মুখস্থ না কইরা জাস্ট বুঝতে পারতেছেন নাকি যে কোথায় যাইতেছে আপনার ওই তো যে কোনো কিছু, রিডিং, লিসেনিং এটসেট্রা। তো ভোক্যাবুলারিটা এক্সপ্যান্ড করবেন। শেষ 7 দিনে ফুল মক টেস্ট প্লাস এরর লগ বানাবেন, ঠিক আছে? শেষ 7 দিনে ফুল একটা মক টেস্ট দিবেন, আর ওই মক টেস্টের বেসিসে এরর লগ বানাবেন, যে কী কী ভুল হয়েছে, কী কী প্রবলেম হয়েছে, এগুলো একটা লগ বানায় রাখবেন, যাতে পরীক্ষার আগের দিন আপনি দেখে দিতে পারেন আর ওই ভুলগুলা যাতে না করেন। And that is all. Thank you very much.